শরীফুল রাজের সঙ্গে মন্দিরের প্রেমের গুঞ্জন, এটা শুধুই গুঞ্জন ছিল? এটা এখন বলে দিলে তো সারপ্রাইজটা চলে গেল। আনকমন কিছু, কমন জিনিস আমি একদম পছন্দ করি না। যা রটে কিছুটা হলেও বটে। তোগুলো নায়িকা থাকতে যখন আমাকেই নিচ্ছে, এখন কিছু মানুষ তো জেলাস হবেই। সবাইকে ভাই বানাই দেওয়া উচিত না। আমি তো নাচের মানুষ। কাজল রেখা যুক্ত হওয়ার গল্পটা কি ছিল? এরকম নাচতে আর কেউ পারবে না তুমি ছাড়া। তিনি নাচেন ভালো, অভিনয়ও দুর্দান্ত। কাজল রেখা দিয়ে তিনি দর্শক হৃদয় জয় করেছেন, আর নীলচক্র দিয়ে নিজেকে নিয়ে গেছেন অন্য উচ্চতায়। বুঝতেই পারছেন, বলছিলাম মন্দিরা চক্রবর্তীর কথা। স্টার পডকাস্টে আজকে আমার অতিথি মন্দিরা চক্রবর্তী, আর আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আলকাসির। মন্দিরা, স্বাগত। কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও বেশ ভালো আছি। কি শুনছিলেন মুগ্ধ হয়ে? আমি আমার নিজের প্রশংসা শুনছিলাম। একটু তো প্রশংসা করতেই হয়। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। মন্দিরার নামটা কার রাখা? মন্দিরা নামটা রাখা হচ্ছে মন্দির থেকে, যে পুজো করে পণ্ডিত ঠাকুরমশাই আমরা যাকে বলি, উনি রেখেছে। আচ্ছা, আপনি খুলনার মেয়ে। হ্যাঁ। খুলনার ছোটবেলার একটু গল্প শুনি। ছোটবেলা থেকে অবশ্য খুলনায় খুব বেশি দিন কাটাননি। না, খুব বেশি দিন না, আমি মানে যাওয়া আসার মধ্যে সবসময় থাকতাম আমি। ছোটবেলা থেকে খুলনায় প্রচুর স্মৃতি আমার আসলে খুবই ভালো কেটেছে। মানে থাকে না যে যদি আমাকে কখনো কেউ বলে যে তোমার জীবনে যদি পাস্ট থেকে তুমি যদি কিছু চাও, তুমি কি চাবে, আমি বলবো যে আমার ছোটবেলা আমি চাই। মানে এত সুন্দর ছিল আমার ছোটবেলা। আচ্ছা, এখন কি জীবনটা সুন্দর না? এখনও সুন্দর, কিন্তু তখন আসলে এখনের যে কাজের প্রেশার, একটা চিন্তা ভাবনা, নিজের জন্য চিন্তা, ফ্যামিলির জন্য চিন্তা থাকে না, বড় হলে তো দায়িত্ব বেড়ে যায়। কিন্তু তখন তো কোনো দায়িত্ব ছিল না, একদম বিন্দাস, যা মন চায় তাই করছি, ঘুরছি ফিরছি, মানে এক্সট্রা কোনো দায়িত্ব নেই। জীবনটা খুবই সুন্দর ছিল, খেলাধুলা করতাম, নাচ করতাম, প্রচুর স্টেজ প্রোগ্রাম করতাম, তো এইভাবেই আমার সময় কেটে যেত। নাচের প্রসঙ্গ যেহেতু চলে আসলো, সেরা নাচিয়ে দিয়ে আপনি আপনাকে চিনিয়েছেন খুব সম্ভবত 2012 সালে। 12তে কিভাবে যুক্ত হওয়া? যুক্ত হওয়া হচ্ছে যখন লাক্স হতো, তো আমার ফ্যামিলি, মা চাইতো যে আমি লাক্সে যাই। তো আমি চাই না কেন, আমার কখনো মন টানতো না। মা বাবা চাইতো, থাকে না, ফ্যামিলি চায় না আমি চাচ্ছি, এরকম তো অনেক পরিবারে হয়েছে। কিন্তু আমার উল্টোটা, মা বাবা চেতো কিন্তু আমি চাইতাম না। মানে আমার কাছে মনে হতো যে ওখানে গিয়ে কি হয় না হয়, বা আমি গিয়ে কি করব, থাকে না, তখন তো আরও অনেক ছোট আমি। তখন আমি চিন্তা করতাম যে না, এগুলো অ্যাকচুয়ালি আমার জন্য না। সো তখন যখন আবার দেখা গেল যে নাচের কোনো একটা প্রতিযোগিতা আসছে, তখন আমি খুব ইন্টারেস্ট ফিল করেছি যে আমি তো নাচের মানুষ, সো এটা আমার জন্য পারফেক্ট। তো তখন আমি গিয়েছি কম্পিটিশনে, অ্যান্ড অনেকটা মাস ধরে আমাদের কম্পিটিশন হয়েছে, 7 মাস আমরা একসাথে ক্যাম্পে ছিলাম। সো ওখান থেকে বেরিয়ে তো সেকেন্ড রানার আপ হলাম, তারপরে তো মিডিয়াতে কাজ করেছি। আচ্ছা, একটা পারফরমেন্স আমি আপনার দেখেছি, হাত বাঁধা ছিল বা হাত নাই, মানে পারফরমেন্স হচ্ছে দেখেছেন ওটা অনেক বছর আগে, অনেক বছর আগে। হ্যাঁ, কিভাবে পারফরমেন্সটা করেছিলেন বলেন তো? ওটা একটা সেগমেন্ট ছিল আসলে, যে ক্রিয়েটিভিটি, অন্য কিছু করে দেখাতে হবে। সো আমার কোরিওগ্রাফার অনেক চিন্তা করেছে কি করা যায়, অ্যান্ড দেন আমরা ভাবলাম যে এরকম কিছু আমরা ট্রাই করতে পারি, যে আমাদের নাচ তো হচ্ছে হাত আর পা দিয়ে, সো হাত ছাড়া কিভাবে নাচা সম্ভব, অনেকেরই তো হাত নেই। সো তাদেরও তো নাচতে ইচ্ছা করে, আর সামহাও একটা স্বপ্ন থাকে, তো ওইভাবেই কোরিওগ্রাফি করা হয়। আর প্রচুর ভয়ে ছিলাম যে পারবো কিনা, বা যেইভাবে আমরা ভাবছি ওভাবে হয়ে উঠবে কিনা, বাট না, দেখলাম যে জাজরা প্রচুর পরিমাণে প্রশংসা করেছে। খুব ভালো করেছেন। প্রথম সিনেমা আপনার কাজল রেখা, যেটা আমি বলছিলাম, কাজল রেখা যুক্ত হওয়ার গল্পটা কি ছিল, বা গিয়াসউদ্দিন সেলিম ভাইয়ের সঙ্গে কাজ করার এই প্রসেসটা কি ছিল? সেলিম ভাইয়ের সাথে তো আমার পরিচয় 2015 সালে প্রথম। তো ওই টাইমে একটা কাজ ব্যাডে বলে আমার সাথে মেলেনি। স্বপ্নজাল? হ্যাঁ। আপনার করার কথা ছিল? ইয়াস, আমি অডিশনও দিয়েছিলাম, পছন্দও করেছিল, সব কথাও হয়ে গিয়েছিল, কিন্তু আমার হচ্ছে কেন এইচএসসি এক্সাম ছিল। ও আচ্ছা। তো মা বাবা চাইনি, ওটা তো অ্যাকচুয়ালি মেইন, এমন না যে নর্মাল কোনো এক্সাম স্কুলের যে না দিলেও হবে, তো এটা তো পসিবল না, তখন ওটা আসলে করা হয়নি। আবার এতটা বছর পর আবার সেলিম ভাই কি মনে হয়েছে যে না, এই মেয়েটাকে আবার নেওয়া উচিত, সো ওইভাবেই আসলে নেওয়া। আর এটা তো অনেকবার বলেছি, সেলিম ভাইয়ের সাথে আমার ছোটো একটা কাজ হয়েছিল ওই যে করোনার টাইমে, সো ওইখানেই আসলে বেসিকলি আমাকে দেখে কাজল রেখা বলে সবাই ডাকতেন সেটে।
তো ওটা তো আমি আসলে বুঝতাম না, মনে হয় এমনিই ডাকছে, হয়তো ভাল লাগলে থাকে না আমরা এক একজনের নাম দিয়ে দিই ভালোবেসে। তো তারপরেই তো পুরাটা মিরাকেল। হ্যাঁ। তার মানে বোঝাপড়াটা সেলিম ভাইয়ের সঙ্গে আগেই ছিল। হুম, অনেক বছর আগে। আচ্ছা, শরীফুল রাজের সঙ্গে বোঝাপড়াটা কবে হলো? কার সাথে? শরীফুল রাজের সঙ্গে। মানে কেমন বোঝাপড়া? শরীফুল রাজের সঙ্গে মানে একসঙ্গে কাজ করেছেন, সেই কাজে ভালো প্রশংসা পেয়েছে, তো একটা বোঝাপড়া না থাকলে তো কাজটা ভালো হয় না। অ্যাকচুয়ালি আমাদের কাজল রেখার পর তো এখনো অবধি কোনো কাজ হয়নি। সো কাজল রেখার টাইমটা 2022 সালে। কি বলবো আমি? ও তার সাথে আমার বোঝাপড়া অ্যাকচুয়ালি কিছু নেই। অ্যাজ এ কো অ্যাক্টর হিসাবে যতটুকু হেল্প করা উচিত এবং কাজটা সুন্দরভাবে যেভাবে করা উচিত আমিও আমার সাইড থেকে চেষ্টা করেছি, সেও তার সাইড থেকে চেষ্টা করেছে এবং তার অনেকটা পরে এসে আমাদের একটা সুসম্পর্ক ক্রিয়েট হয়েছে যেটাকে বন্ধুত্ব বলে। আচ্ছা, সুসম্পর্ক। হ্যাঁ, কারণ ওটা আগে ছিল না, যখন আমরা শুটিং করেছিলাম ওই সময় ছিল না, ওই সময় জাস্ট এ কো অ্যাক্টর অ্যান্ড দ্যাটস অল। তো তারপরে যখন প্রচারণার কাজে আমরা একসাথে মানে একসাথে শুরু করি কাজ, তো তখন থেকে একটা গুড বন্ডিং স্টার্ট হয়েছে। তাহলে কাজল রেখার শুটিংয়ের সময় বা শুটিংয়ের পরপর যে একটা গুঞ্জন উঠেছিল শরীফুল রাজের সঙ্গে মন্দিরের প্রেমের গুঞ্জন, এটা কি শুধুই গুঞ্জন ছিল? হ্যাঁ, অবশ্যই এটা গুঞ্জনই ছিল। আচ্ছা, সেটে কে দেরি করে আসতো, আপনি না শরীফুল রাজ? সেটে সবার আগে আমি যেতাম, আর আমি যখন যেতাম তখন সূর্য উঠতো না। আমার যাওয়ার 1 থেকে 1.5 ঘন্টা পর সবাই আস্তে 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 যাওয়া শুরু করতো। কারণ কাজল রেখার আমার যাওয়ার কারণ হচ্ছে যে আমার চুল তো কোমরের নিচ অব্দি ছিল, তো প্রত্যেকটা এক্সটেনশন লাগানো হতো 6-7টা, মানে অনেক ভারী দেখানো হয়েছিল এবং কার্লি দেখানো। তো ওটা সেট আপ করতেই 1.5 ঘন্টা, মানে ম্যাক্সিমাম মিনিমাম 1.5 ঘন্টা লেগে যেত, কারণ ওখানে তো মেকআপ ওরকম কিছুই ছিল না, জাস্ট লিটল বিট কাজল অ্যান্ড অল। তো চুলেই যে টাইমটা চলে যেত, এর জন্য সবার আগে আমার গিয়ে পৌঁছতে হতো। আচ্ছা, আর কাজল রেখার পর হচ্ছে নীলচক্র। নীলচক্রের গল্পটা শুনি, মিঠু ভাইয়ের সঙ্গে কাজ এবং আরিফিন শুভর সঙ্গেও প্রথম কাজ। নীলচক্র কাজটা আমার কাছে, যখন আমার কাছে গল্পটা আসে আসলে আমি গল্প শুনে আমার প্রচুর পরিমাণে ভালো লেগেছিল, কারণ আমি তো নৃত্যশিল্পী, তো আমার কাছে মনে হয়েছে যে এটা আমি দারুণভাবে এই কাজটা করতে পারবো বেসিকলি। তো কাজটা খুব সুন্দর হয়েছে এবং মিঠু ভাই অ্যাজ এ মাই ডিয়ার পারসন, তার সাথে আমার এই প্রথম কাজ, কিন্তু ডিরেক্টর হিসাবে সে খুবই অমায়িক। আর আমার যে কো অ্যাক্টর ছিলেন শুভ ভাইয়া, প্রচুর পরিমাণে একজন হেল্পফুল পারসন, মানে আমাকে প্রচুর হেল্প করেছে। আর সব কিছু ঠিকঠাক করে, আমার একটা দুঃখ আছে এটা নিয়ে। হ্যাঁ, কারণ এটা আমি আগে পরে কখনো বলিনি। যখন আমার কাছে গল্পটা আসে, গল্পের হচ্ছে পুরোটা আমি যেটা পড়ে আমি সাইন করেছি বেসিকলি। তো যখন আমি শুটিং সেটে গেলাম এবং একটার পর একটা ইনসিডেন্ট হলো, শুভ ভাইয়ার মা মারা গিয়েছিল, তারপরে সে সামহাও থাকে না, এটা তো হতেই পারে। সো কোনো একটা আপস অ্যান্ড ডাউন চলছিল বা শুটিংয়ের কোনো একটা ঝামেলাতে অনেকগুলো সিন বাদ পড়ে গিয়েছে। হ্যাঁ, আর এবং সেই সিনের মধ্যে আমারই বেশ কয়েকটা সিন, 4-5টা সিন বাদই পড়ে গিয়েছে। ওখানে বড় একটা গানও ছিল, আমার পুরা নাচের একটা সেগমেন্ট ছিল এবং আরও অনেকগুলো দৃশ্য ছিল। সো যখন আমি দেখলাম এগুলো কিছুই হচ্ছে না, বলছে বাজেটের একটু স্বল্পতা এবং শুভ ভাইয়ের এই মুহূর্তে যে কন্ডিশন, সব কিছু মিলে আমরা পেরে উঠছি না। সো আমার তখন একটু কষ্ট লেগেছিল, কারণ আমরা যে নীলচক্র এখন দেখছি এইটা প্রথমে ছিল না। আচ্ছা, হ্যাঁ, সো আমি প্রথমে যে গল্পটা পেয়েছি নীলচক্র, আরও যে দৃশ্যগুলো বাদ গিয়েছে এবং গানও বাদ গিয়েছে, তো ওটা তো দেখে আমি সাইন করেছি, রাইট? তো তারপরে যখন ওগুলো থাকবে না, তো তখন তো আমি অফকোর্স কষ্ট পাবো, রাইট? হ্যাঁ, তো ওটাই আমার হয়েছে। কিন্তু আমি এই কথাটা কাউকে কখনোই বলিনি, ফার্স্ট হয়তো বললাম, ডিরেক্টরকেও বলিনি। আচ্ছা, কিন্তু কষ্টও লেগেছে। সো আমি চিন্তা করছি ইটস ওকে, সবার লাইফে তো আপস অ্যান্ড ডাউনস যায়, সো এটা নিয়ে আমি আর কথা না বাড়াই, হতেই পারে। মিঠু ভাই যদি এই শোটা দেখেন, আমি তাকে অনুরোধ করবো পরবর্তী সিনেমায় মন্দিরার এই আফসোসটা মোচন করে দিবেন। উনি আমাকে অলরেডি বলেছে, উনি আমাকে এই জন্যই, আমি ওনাকে আর কিছু বলিনি, বলেছে আমি একটা সিনেমা করতে চাই মন্দিরা, আর আমাদের যে গানটা বাদ পড়েছে ওই গানটা এত সুন্দর করে উনি মানে বানিয়েছে, মানে যারা গান গেয়েছেন অল্প ক্লাসিক্যাল বেস,
তো বলেছে যে আমি এটা পরের সিনেমাতে আমি এটা তোমাকে দিয়েই করতে চাই, কারণ এরকম নাচতে আর কেউ পারবে না তুমি ছাড়া, পুরা তো আমি তোমাকে নিয়ে কাজটা করতে চাই। তো এই জন্য আমি তাকে থাকে না যে ওকে ঠিক আছে এবারের মতো মাফ করে দিলাম। আচ্ছা মন্দিরা, নাচ শেখার গল্পটা কি? নাচটা কিভাবে বা কোন বয়স থেকে শেখা শুরু হয়েছিল? 3.5 বছর বয়স। 3.5 বছর বয়স থেকে? তখন তার আগে তো মনে হয় ঢাকায় চলে এসছো। না, খুলনা ছিলাম। ঢাকায় এসেছি 2006 সালে আমি। আচ্ছা, নাচটা বেসিকলি হচ্ছে আমার মা নাচ করতেন, মামা নাচ করতেন, আমার দিদা নাচ করতেন, সংস্কৃতির ভিতরেই তারা ছিলেন, গানও করতেন অনেকে, আমার মা খালা সবাই। তো যখন আমি হলাম তারপরে আমার মার প্রচুর পরিমাণে মেয়ে মানে একটু বড় হলেই মানে একটু নাচতে পারলেই হলো স্কুলে দিয়ে দিতে হবে। তো আমার বেলাও তাই হয়েছে। তো 3.5 বছরেই আমি কিন্তু স্কুল মানে পড়াশোনার স্কুলের আগে নাচের স্কুলে ভর্তি হয়েছি। বাহ, এজন্য আমরা একজন ভালো নৃত্যশিল্পী পেয়েছি মনে তো হয়। আচ্ছা, বলছিলেন যে শরীফুল রাজের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, আরিফিন শুভর সঙ্গে সম্পর্কটা কেমন? খুবই ভালো। এতক্ষণ ভেবে বলতে হলো? হ্যাঁ, মানে সে খুবই সোভার অ্যান্ড গুড হার্টেড পারসন। তার সাথে আমার বন্ধুত্ব আছে সেটা বলবো না, সবার সাথে আর বন্ধুত্ব হয়ে ওঠে না, বাট আমার কলিগ হিসেবে সে অনেক ভালো। বন্ধুর মতো বড় ভাই? বড় ভাই কেন বলবো, বড় ভাই বলা উচিত না, সবাইকে ভাই বানাই দেওয়া উচিত না। আচ্ছা, তাই? কোন গল্প আছে নাকি? না, কোনো গল্প নেই। ওকে, সবাইকে ভাই বানানো উচিত না কেন? সবাইকে ভাই বানানো, নায়ক হিসেবে কাজ করছে আমার, তাকে ভাই বানাই কিভাবে? আচ্ছা, ভাই হলে তো এখন রোমান্টিক সিনে বলবো না না ভাইয়ের সাথে রোমান্টিক সিন করা যাবে না। ওকে, তাহলে নতুন একটা কাজ হচ্ছে শরীফুল রাজের সঙ্গে, তাই নাকি? তাহলে কি বললো আমি জানি না তো। কার সঙ্গে হচ্ছে আমি জানি না। আচ্ছা, নতুন কাজটা নিয়ে জানি। নতুন কাজ আসলে আমার নীলচক্র বেরোনোর পর টোটাল 7টা থেকে 8টা সিনেমার অফার এসেছে আমার। এখন আমি আসলে খুবই চিন্তিত যে আমি কোনটা রেখে কোনটা করব না, মানে সব গল্প তো আর পছন্দ হয়নি, তার মধ্যে 3-4টা ভালো লেগেছে। এখন ডিরেক্টর ম্যাটার করে, প্রোডাকশন হাউস অ্যান্ড কো অ্যাক্টর, অনেক কিছু ম্যাটার করে আসলে। মানে স্টোরি ভালো লাগছে তো অন্য কিছু আমার সাথে মানে ব্যাডে বলে মিলছে না সামহাও, আবার অন্যদিকে সব কিছু ঠিক আছে, মানে এরকম হচ্ছে। তো দুটো আমার লক হয়েছে, যেটা শুটিং খুব শীঘ্রই শুরু হবে, একটা এবছর আর একটা নেক্সট ইয়ারের আই থিঙ্ক ফেব্রুয়ারির পর এরকম। তাহলে কোনটায় শরীফুল রাজ থাকছে আর কোনটায় আরিফিন শুভ থাকছে? এটা এখন বলে দিলে তো সারপ্রাইজটা চলে গেল না। আর এখন যদি আমি বলে দিই আমাকে ডিরেক্টর ফোন দিয়ে বলবে যে আমরা কিছু জানানোর আগে বলে দিলে। আচ্ছা, এমন কথাও শোনা যাচ্ছে যে মন্দিরা প্রয়োজনে আসছে, নাকি অলরেডি চলে এসেছেন? আমি না, কেন? বিভিন্ন জায়গা থেকে শোনা যায় তাড়াতাড়ি আরো পরে। হ্যাঁ, আরো পরে 10-12টা সিনেমা করে নিই, তারপর আচ্ছা, আমরা করবো তো অবশ্যই, এটা তো প্ল্যান আছে। 10-12টা সিনেমা কি এই দুজন হিরোকে নিয়ে হবে নাকি অন্য কোনো হিরো, দেশের বাইরের হিরো? এই দুজনকে নিয়েই কেন? বারবার করে শোনা যাচ্ছে যে এই দুজনকে নিয়েই নাকি মন্দিরা ভাবছে বা মন্দিরের সঙ্গে পরিচালকরা ভাবছেন। না, ব্যাপারটা একদমই এরকম না। আমি আসলে সবার সাথে কাজ করতে চাই, উচিত অবশ্যই। তো আমি চাই যে আমার যাদের সাথে এখনো অবধি কাজ হয়নি আমি তাদের সাথে কাজ করতে আরো বেশি ইন্টারেস্ট ফিল করছি এই মুহূর্তে। আচ্ছা, তাহলে মন্দিরের কাছ থেকে তো এখন এই মুহূর্তে আমরা নাচ দেখতে পারবো না, একটা গান শুনি। আমার এই গলায় গান শুনলে আপনি বসে থাকতে পারবেন কিনা বা দর্শক দেখতে পারবে কিনা আমি জানি না, কারণ আমি গানের মানুষ না, নাচের মানুষ। এক্স্যাক্টলি। তারপর গুনগুন করে তো গাওয়া হয় না, প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমাকে। প্রিয় গান কোনটা? কোন গানটা প্রায় গুনগুন করে গান? এরকম অনেক গান আছে, স্পেসিফিক ভাবে বলতে পারবো না, বাট আমি গান প্রচুর শুনি বলতে পাগলের মতো শুনি। আর আমার কাছে মনে হয় গান না শুনলে আমি সামহাও একটু মানে আমার খুব মন খারাপ হয়ে যাচ্ছে, আমি খুব একাকিত্ব ফিল করছি, এরকম আমার কাছে সামহাও মনে হয়। তো আমি সব ধরনের গান শুনি, এটা সিচুয়েশনের উপর ডিপেন্ড করে অ্যাকচুয়ালি। হ্যাঁ, এখন আমি স্যাড, ওকে আমি স্যাড সং শুনছি, বা সামহাও আমার মনে হচ্ছে এখন ওয়েদারটা অনেক ভালো, এখন আমার রবীন্দ্রসঙ্গীত শোনা উচিত,
বৃষ্টি পড়ছে, তো আমি কোনো একটা রবীন্দ্রসঙ্গীত শুনি। বাহ। তো এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে। আচ্ছা, 5 আগস্টের পরে মন্দিরার জীবনে কি কোনো পরিবর্তন এসছে? দেশের পরিবর্তন এসেছে, আমার তা তো কিসের অবশ্যই। পরিবর্তন আসবে? হ্যাঁ, পরিবর্তন বলতে মেন্টালিটি একটু চেঞ্জ হয়েছে, যে আমার মনে হয় যে দেশ যদি ভালো থাকে আমরাও ভালো থাকবো, দেশ অস্থির থাকলে আমরাও অস্থির থাকবো, আমাদের সব কিছু কাজকর্ম, আমাদের লাইফ স্টাইল অ্যান্ড আমাদের ইন ফিউচার নিয়ে ভাবনাটাও বেড়ে যাবে। তো আমার মনে হয় দেশ পুরাটা ঠিকঠাক থাকলে আই থিঙ্ক আমরাও শান্তিতে ঘুমাতে পারবো। মন্দিরাকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রামে শাড়িতে দেখি। শাড়ি কি পছন্দ? প্রচুর কতগুলো শাড়ি আছে কালেকশন? প্রচুর, এর গণে শেষ করা যাবে না। তাই? সেগুলোর অধিকাংশই কি ভারত থেকে কেনা? না, এরকম না ব্যাপারটা, বাংলাদেশ থেকে প্রচুর আছে। আমার অ্যাকচুয়ালি বাংলাদেশের বেশি, কারণ আমার জামদানির কালেকশন প্রচুর। মানে আমার এমন কোনো কালার আর নেই যে সেই কালারের জামদানি আমার নেই, ব্যাপারটা এরকম। আচ্ছা, সেটা আমার এটার জন্য আমি না, এটা আমার মা কালেকশন করেছে আমার জন্য। বাহ। হ্যাঁ, তো এই Lucky. সময়টা, হ্যাঁ এক্স্যাক্টলি, আমার মা প্রচুর সব, শুধু জামদানি নয়, বেনারসি জামদানি আর যত দেশীয় যত টাইপের আছে সব কিছু মা কালেকশন করে রাখে। বাহ। আপনাকে নিয়ে কোন রিউমারটা সবচেয়ে বেশি আপনি শোনেন? এটা আমি বলতে চাই না প্লিজ। আমি এটা নিয়ে বলতেই চাই না। আমার এখন, আমি তার নামও নিতে চাচ্ছি না, তার বিষয়েও কথা বলতে চাচ্ছি না, আমি এই কথাই বলতে চাই না আসলে। কিন্তু কিন্তু উনি আপনাকে কেন সহ্য করতে পারে না? কি আমাকে কেন সহ্য, যার নাম নিতে চাচ্ছেন না, আমাকে আমাকে কে সহ্য করতে পারে না? আপনি যার নাম নিতে চাচ্ছেন না সে নামটা আমি কেন নেব? আমি জানি না আমাকে কে সহ্য করতে পারে কি পারে না। আমার মনে হয় আমাকে সবাই পছন্দ করে, সহ্য করতে পারে, আচ্ছা, কিন্তু যাই না। তাহলে মন্দিরাকে নিয়ে মাঝে মধ্যে বা আগে পরে আমরা যে ফেসবুক স্ট্যাটাসগুলো দেখি আপনার ইন্ডাস্ট্রির লোকজন, তারা কি ভালোবেসে স্ট্যাটাসগুলো দেয়? কি স্ট্যাটাস? কি স্ট্যাটাস আমি এখন পরে বলবো আপনাকে। আপনার please, আমি আসলেই জানি না। নীলচক্র সিনেমা মুক্তির আগেই একটা স্ট্যাটাস দেখলাম আমরা, আপনার কলিগের সাবেক স্ত্রী, তিনিও নায়িকা, তিনি সেগুলো কি ভালোবেসে আপনাকে দিত? গট ইট। এটা আমি শুনেছি, কারণ দেখেননি? আই থিঙ্ক না, মানে যে মুহূর্তে স্ট্যাটাস দিয়েছিল ওই ঈদের টাইমে, রাইট, ঈদের time এ, যখন হ্যাঁ। সিনেমা সিনেমাটা চলছিল, release হয়। রিলিজ হবে এরকম, তো ওই টাইমে আমার তো নিঃশ্বাস ফেলার টাইম ছিল না, ইন্টারভিউ দিতে 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 দিতে। সো কে আমার নামে কি লিখছে, কি মন্তব্য করছে, এই সময়টা আসলে আমার নেই, টু বি অনেস্ট। তো আমি অনেক পরে শুনেছি আমার ফ্রেন্ডসদের মাধ্যমে। এটা নিয়ে আমি আসলে একদমই বদার না। আচ্ছা। আর টু বি অনেস্ট, যদি আমার কাছে জানতে চান এটা আমার কাছে কীরকম লেগেছে, আমি বলবো যে আমার কাছে খুবই ভালো লেগেছে। এবং যতটা মানুষ জানতো না যে ঈদে নীলচক্র আসবে, আমি প্রচারণার কাজ করে দিয়েছে আমার কাছে। আচ্ছা। একদিক থেকে আমি পজিটিভ ওয়েতে নিয়েছি যে ওকে ফাইন, যারা যারা জানতো না এখন তারা জেনে যাবে যে আমার মন্দিরা চক্রবর্তীর একটা নীলচক্র আসছে। তো সেটার জন্য আমি তার প্রতি কৃতজ্ঞতা বোধ দেখানো উচিত আমার। বলেছেন তাকে? বা- বলিনি, এই যে Okay, বললাম। আজকে বললেন। এক্স্যাক্টলি। তার মানে কেউ একজন আপনার অপছন্দের মানুষ তো আছেই, যারা- আমার? মানে আপনাকে অপছন্দ করে এরকম মানুষ তো আছেই, সবাই তো আপনাকে ভালোবাসবে না। অবশ্যই না, এটা তো স্বাভাবিক ব্যাপার। আর আপনি ইন্ডাস্ট্রির কাকে পছন্দ করেন না? কাকে পছন্দ করি না? থাকে না যে কেউ একজন সামনে পড়ে গেল, একটু ইগনোর করে গেলাম, এরকম কে? এরকম কেউ এখনো অবধি হয়নি আসলে। আচ্ছা। আমার সাথে সবার খুবই সুসম্পর্ক। আর আপনি যাকে নিয়ে বললেন যে আমাকে নিয়ে স্ট্যাটাস দিয়েছে, আমি তাকেও ভীষণ রকমের পছন্দ করি। এবং এটা আমি আজকে থেকে না, অনেক বছর আগে থেকে থেকে। প্রত্যেকটা ইন্টারভিউতে আই থিঙ্ক আমি বলেছি। কারণ আমার তার সব কিছুই ভালো লাগে, অ্যান্ড দ্যাটস অল। এখন আমার একজনকে ভালো লাগে মানে যে তারও আমাকে ভালো লাগতে হবে, এটা তো কোনো এরকম না। মানে ঠিক, নেই ঠিক, আসলে। ঠিক। তো সে আমাকে কীভাবে দেখছে আই ডোন্ট কেয়ার অ্যাকচুয়ালি, বাট আমার তাকে ভীষণ ভালো লাগে। আর এখনও অবধি আমি যতদিন ইন্ডাস্ট্রিতে কাজ করছি, আমার এরকম নেই যে আমি কাউকে দেখতে পারবো না বা পছন্দ করি না, না এরকম কেউ নেই আসলে। আচ্ছা। এই তালিকায় কারোর নাম না উঠুক। মন্দিরা আবার আমেরিকা যাচ্ছেন কবে? আমেরিকা তো আমার যাওয়ার কথা, কারণ নীলচক্র অনেক পর রিলিজ দিচ্ছে। সো আই থিঙ্ক শুভ ভাই চলে গিয়েছে, তো আমাকে বলছে, কিন্তু সামহাও আমি শুটিংয়ের ডেটের কারণে অল আমি যেতে পারবো কিনা এখনও অবধি জানি না।
গেলে কাজের জন্যই যেতে হবে, যেহেতু নীলচক্র রিলিজ হবে, কিন্তু তারপর দর্শকরা মনে করবে মন্দিরা ওখানে আবার থাকতে চলে গিয়েছে বা ঘুরতে চলে গিয়েছে বয়ফ্রেন্ডের সাথে। অনেক নায়িকা অনেক দেশে যায়, থাইল্যান্ড যায়, মালদ্বীপসে যায়, বিভিন্ন জায়গায় যায়। সেগুলো নিয়েও যেমন কথা হয়, তার চেয়ে বেশি কথা হয় আপনার আমেরিকা থাকাটা নিয়ে। এবং আপনার সহকর্মীরাই বা আপনার সিনিয়র, ইন্ডাস্ট্রির সিনিয়র, তারাই এইটা নিয়ে আঙুল তুলে যে কিভাবে আমেরিকায় থাকে। আমেরিকার মতো একটা জায়গায় বাংলাদেশ কমিউনিটি নিয়ে যারা কাজ করছে, যারা বাংলাদেশের মানুষজন আছে, ওখানে যতগুলো প্রোগ্রাম হচ্ছে, বছরে অনেকগুলো প্রোগ্রাম অনেক হয় program হয়। প্রত্যেকটা স্টেটে, তো সবাই ঘুরে ফিরে মন্দিরা চক্রবর্তীকে যাচ্ছে। তো এটা যখন তুমি শুনবে, এটা তুমি প্রাউড ফিল করবে না? এখন এতগুলো নায়িকা থাকতে যখন আমাকেই নিচ্ছে, এখন কিছু মানুষ তো জেলাস হবেই, কিছু মানুষ তো নিউজ করাবেই তাদের কাছের মানুষ দিয়ে, যে দেখো কেন কি করছে, যাচ্ছে কেন বা কি, অর সামথিং লাইক দ্যাট। কিন্তু আমার কথা হচ্ছে যে আমি যে পারপাসে যাচ্ছি, সেটা তো আমি মানে ফেসবুকে দিয়ে দিচ্ছি যে আমি এই স্টেটে এই প্রোগ্রাম করছি, এই অ্যাওয়ার্ড পাচ্ছি, আবার অন্য স্টেটে যাচ্ছি। তো এটা আমার মানে দেয়া, মানে পাবলিক অলরেডি দেখছে, কিন্তু তারপরেও যখন এরকম কথা ওঠে যে এতদিন থাকছে কেন, যাচ্ছে কেন, আসছে কেন, এত কিছু কিভাবে কি, অর সামথিং, আই রিয়েলি ডোন্ট নো এই আচ্ছা। টাইপের কথা কেন ওঠে। মানে প্রশ্নগুলো অবান্তর, তাই বলবেন? অফকোর্স অবান্তর, কারণ এটা একটা একদম নর্মাল কমন সেন্স যে একটা আর্টিস্টকে যখন আপনি কোথাও নিয়ে যাবেন, তো তার যাওয়া আসা থাকা থাকা, খাওয়া হ্যাঁ। পুরাটাই আপনার উপর ডিপেন্ড করছে, রাইট? এটাই তো হয়ে আসছে, এটাই হয় বেসিকলি। তো এখন কেউ যদি ভাবে ও গড মন্দিরা বিজনেস ক্লাসে গিয়েছে, মানে ওর কত টাকা, ব্যাপারটা আমার টাকা এটা পরের কথা, আমাকে যে নিয়ে যাচ্ছে তারা তাদের টাকা দিয়ে আমাকে নিয়ে যাচ্ছে, এটা আমি আমার টাকা খরচ করছি না। একদম। ইটস আ নর্মাল কমন সেন্স, আর এটা যাদের নেই তাদের প্রতি আমার ছোট একটা দুঃখ প্রকাশ করা ছাড়া আবারও কিছু দুঃখ। নেই। তাদেরকে সুবুদ্ধি দিক, এটাই দোয়া করবো আমি। আচ্ছা, মন্দিরা এখন পর্যন্ত কয়টা প্রেম করেছেন? গুনতে হবে, ভাবছেন? দুটো। মাত্র? Yeah, মাত্র? আচ্ছা, এখন কি অবস্থা? ভালো অবস্থা, আমি Single? খুব ভালো আছি। আমি জানি না, বলতে পারছি না। হঠাৎ করেই মানে 5 আগস্টের পরপরই হঠাৎ করে চাউর হলো যে এক প্রভাবশালী ব্যক্তির সঙ্গে আপনার সম্পর্ক ছিল। তাই নাকি? কে এসে কোথায় থাকে? আমি জানি না, আপনি ভালো জানবেন। আচ্ছা আচ্ছা, তারপর কি সেটা মানে? আমি তো জানি না স্টোরি, তুমি বলছো, তুমি আমাকে বলবে, তাহলে আমি শুনলে, আমি যদি কানেক্ট করতে পারি সামহাও, তাহলে আমি বলতে পারবো যে ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও না না না, আচ্ছা। লাইক দ্যাট। কোন বয়ফ্রেন্ডের কথা বা কোন প্রেমের সম্পর্কটা আপনি খুব ইজিলি কানেক্ট করতে পারেন? কি? কোন প্রেমের সম্পর্কটা ইজিলি কানেক্ট করতে পারেন? কত বছর বয়সে সেটা ছিল? আমি যখন ক্লাস 10-এ পড়ি বা এসএসসি দেব, তখন আমার প্রথম জীবনে যে এসেছিলেন। পাশের বাড়ির দাদাটা? পাশের বাড়ি দাদা ছিলেন না, লং ডিস্টেন্স রিলেশনশিপ ছিল আমার, সে ইউএসএতে থাকতেন। ও আচ্ছা। তো এই তো। এখন কি আবার দর্শক ভাববে যে তার টানেই বারবার ইউএসএ যাওয়া হয়? না 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 না, এত বছর না, সেই কবে চলে গেছে। আচ্ছা, তাহলে এখন মন্দিরার জীবনটা কিভাবে এনজয় করছে? আমি খুব দারুণভাবে এনজয় করছি। আমি আসলে খুব ফ্যামিলি নিয়ে থাকতে পছন্দ করি। মা বাবা ভাই বোন, আমার বাড়িতে গেলে দেখতে পারবে যে আমার প্রচুর পরিমাণে মানুষ। আমার বড় 2 ভাই আছে, ভাবি আছে, বাচ্চা আছে, মা বাবা আছে, আমার মামাও থাকে আমাদের সাথে। সো অনেকগুলো মানুষ আমরা একসাথে থাকি, আর সবসময় মনে হয় যে কিছু না কিছু একটা হইচই লেগেই আছে। আবার আমি মানে কেউ যখন চলে যায়, তখন ফিল করতে পারি যে না, বাড়িটা শান্ত কেন, মানে এরকম খুব রেয়ার যে বাসা শান্ত, আর যখনই হয় তখন এটা আমার ভালো লাগে না। মানে আমার মানুষজন খুবই পছন্দ করি আমি। আর কাজকর্ম তো চলছে, প্রচুর পরিমাণে কাজ নিয়েও বিজি থাকি, শ্যুট নিয়ে বিজি থাকি নানান ধরনের। তো এইভাবেই আসলে চলে যাচ্ছে। আবার একদমই যখন কাজ থাকে না, আমি প্রচুর আড্ডা দিতে পছন্দ করি আমার কাছের মানুষদের সাথে, বন্ধুদের সাথে। সো এইভাবেই আমার সময় চলে যায়। বাহ! মন্দিরাকে নিয়ে গুগলে অনেক সার্চ হয়। আসলেই? কখনোই নিজের নামটা সার্চ করেছেন গুগলে? না। কি করলেন তাহলে? করা উচিত না? আমি সার্চ করেছি ওকে। এবং তার মধ্যে কিছু বিষয় আমি পেয়েছি মানে যেগুলো মোস্ট বেশি সার্চ করেছে মানুষ। মন্দিরা চক্রবর্তীর বয়স। নায়িকাদের বয়স বলতে হয় না, এরকম কোনো ট্যাবু আছে আপনার? 16 কি 17, মা তো বলে আরো কম। সবসময়? হ্যাঁ, সেটাই। সবসময়।
মন্দিরা চক্রবর্তীর উচ্চতা? 5'1". 5'1". ইয়া, ওকে। ছোট একটা মানুষ আমি। তারপর আছে যে মন্দিরা চক্রবর্তীর পরিবার, বলেই দিলেন বাবা পরিবার, মা। হ্যাঁ, ইয়া। ইন্টারেস্টিং প্রশ্ন বা সার্চ, মন্দিরা চক্রবর্তী কি বিবাহিত? ওয়াও, এটা আবার সার্চ করতে হয় তো জানিস? সবচেয়ে বেশি সার্চ করেছে মানুষজন গুগলে এটা। আসলে হ্যাঁ, এই যে। একদম না, এটা একদম ভুল ধারণা। বিয়ে করলে সবাই জানতে পারবে। ওকে, আমরা এবার একটু অনেক কঠিন কঠিন প্রশ্ন করে ফেলছি কি? আচ্ছা, দুটো ছিল। আপনার জীবন যদি একটা সিনেমা হয়, সেটার নাম কি দেবেন? এটা তো খুব কঠিন প্রশ্ন এই মুহূর্তে। ওকে, ভাবেন। 10 বলতেই সেকেন্ড সময় হবে। দিলাম। আয় হায়, আমার সিনেমা হলে I don't know, মাথায় আসছে না আমার। আচ্ছা, ঠিক আছে, যদি কখনো মনে আসে জানিয়ে দিবেন। হ্যাঁ, কারণ এটা অনেক কঠিন প্রশ্ন, মানে হুট করে যে কোনো একটা তো বলতে সম্ভব না, যদি আমাকে নিয়ে সিনেমা হবে। হবে তো সিনেমা জীবন নিয়ে, অবশ্যই হবে। অবশ্যই। কোন পার্টটা নিয়ে বেশি হবে? ইন্টারেস্টিং হবে। ওকে Yeah. ওকে, কেউ যদি এই শোটা দেখেন এবং কোনো রাইটার যদি গল্প লিখতে চান, মন্দিরের সঙ্গে যোগাযোগ করবেন। শুটিং সেটে সবচেয়ে বিব্রতকর একটা ঘটনার কথা শুনতে চাই। শুটিং সেটে বিব্রতকর ঘটনা? এমন কোনো ঘটনা আছে যে ঘটনাটা আপনাকে বেশি বিব্রত করেছিল, মনে হয়েছিল যে কাজটা করবো না, ছেড়ে চলে আসবো? নাই? না। ওয়াও। আচ্ছা, নাচ শিখতে গিয়ে তো মানে স্টেপ ভুলে যাওয়াটা একটা কমন ব্যাপার, কিন্তু এরকম কি হয়েছে যে স্টেপ ভুলে গিয়ে নাচ কন্টিনিউ করে গেছেন? প্রচুর হয়েছে। তাই? আমার ইতিহাসে এরকম প্রচুর আছে যে আমি নাচ করতে গিয়ে স্টেপ ভুলে গিয়েছি, কিন্তু আমার ইতিহাসের পৃথিবীর কেউ বুঝতে পারেনি যে আমার কোনো মিস্টেক হয়েছে। ওরে বাবা। এক্স্যাক্টলি। এবং আমার ছোটবেলায় যখন আমি নাচ শিখতাম, যে কোরিওগ্রাফার ছিল সেও আমাকে, আমি যখন স্টেজ থেকে নামতাম বলতো কি, এভাবে তুমি কিভাবে পারো? মানে মানুষ কেউ, আমিও বুঝতে পারিনি, মানুষ তো দূরে থাক, মানে যে আমাকে ওই গানটা নাচ শিখিয়েছে উনিও হুট করে বুঝতে পারতো না যে একটা স্টেপ বা দুটো স্টেপ ভুল হয়েছে বা মিস্টেক করেছি, আমি ওটা আমার মতো করে নিতাম। ওকে, মন্দিরের ডাকনাম কি? পূজা। এটা কে ডাকে এই নামে? এটা আমার বাসার সবাই ডাকে আমাকে। আর আপনার বিশেষ মানুষ যারা, তারা কি নামে ডাকে? বা বিশেষ মানুষ যিনি কি নামে ডাকে? মন্দিরা বলেই ডাকে। আচ্ছা, আপনার ফোনের ওয়ালপেপারে কি এখন আপনার ছবি না অন্য কারো ছবি? আমার ছবি। তাই? চেঞ্জ করেন নাই? আমার ফোনে তো আমার ছবিই থাকবে, থাকে না যে, যেমন আমার ফোনে আমি মাঝে মধ্যে আমার পছন্দের যারা থাকেন। আমার দুটো ফোন, একটা ফোনে আমার ছবি আর আরেকটা ফোনে হচ্ছে মা সরস্বতীর ছবি। আচ্ছা, ওকে। আচ্ছা, আপনার ফ্যানরা যদি আপনার একটা ডাকনাম দেয়, কি হতে পারে? কি সাজেস্ট করবেন? অফকোর্স ভালো কিছু, আনকমন কিছু, কমন জিনিস আমি একদম পছন্দ করি না। খাবারের ব্যাপারে আপনি কোন টিম? বিরিয়ানি টিম না ফুচকা টিম? ফুচকা। তাই? বিরিয়ানি চলে, কিন্তু অতটা লাইক করি না আমি। কারো বিয়ে টিয়ে হলে বা কোনো দাওয়াতে, দ্যাটস ফাইন। আচ্ছা, হঠাৎ করে যদি আপনাকে বলা হয় নাচটা ছেড়ে দিবেন, শুধু অভিনয় করে জীবন চালাতে হবে, মেনে নেবেন? এই যে প্রথম বয়ফ্রেন্ডের কথা বললাম না, তার পরিবারই বলেছিল নাচ ছেড়ে দিতে, এজন্য আমি তাকেই ছেড়ে দিয়েছি। এটা কখনো সম্ভবই না। আচ্ছা, শুটিং শেষ করে বাসায় গিয়ে প্রথম কোন কাজটা করেন? শুটিং শেষে বাসায় গিয়ে সর্বপ্রথম আমি আমার মেকআপ তুলেন? মেকআপ উঠাই। হ্যাঁ, তারপর ফোন ঘাটাঘাটি? না, ওটা মানে যখনই আমাকে একটু ব্রেক দেয় তখনই তো ফোন দেখি, বা যখন বাসায় আসার সময় গাড়িতেই তো দেখতে থাকি, সেটা চলতে থাকে। আমি অনেক ফোন অ্যাডিক্টেড। এটাই আমি বলছিলাম যে আপনি ফোন অ্যাডিক্টেড এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ অ্যাক্টিভ। আপনার বিভিন্ন মুহূর্তের ছবি আসে, কিন্তু নিন্দুকেরা বলে, এটা আমার কথা না, নিন্দুকেরা বলে যে আপনি এমন এমন দেশে যান যে ছবিগুলো ফেসবুকে প্রকাশ করেন না। না, এরকম কখনোই হয়নি। তাই? হ্যাঁ, এরকম হয়েছে যে এরকম প্রচুর ছবি আছে যেগুলো আমি আপলোড দিতে পারিনি। আচ্ছা, মানে সিচুয়েশনের উপর ডিপেন্ড করে, দেশের পরিস্থিতির উপর ডিপেন্ড করে দেওয়া উচিত হবে নাকি, সব কিছু ভেবে চিনতে। এমন অনেক ভালো ভালো জায়গায় গিয়েছি, ভালো ভালো সুন্দর ছবি আছে যেগুলো আমি পোস্ট করিনি।
কেন কেন সেগুলো করেন নাই বা করবেন না কেন? থাকে না যে অনেক অনেক রকম কথা বলে যে না এই মুহূর্তে করো না আর সামথিং, কে কিভাবে নেবে বিষয়টা। বেসিকলি হয় কি যারা আমাকে অনেক বছর ধরে ফলো করছে বা যখন আমি ইন্ডাস্ট্রিতে চলচ্চিত্রের মাধ্যমে এসেছি, যারা আমাকে দেখে প্রতিনিয়ত, আমি আসলে এটাকে কিভাবে বলবো, যেমন স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতে পছন্দ করি আমি আসলে। কাপড় চোপড় বিষয়টা থাকে না যে আমি আমার যেটা ভালো লাগে, আমাকে পরলে যেটা ভালো লাগে আমি সেটাই পরি। আমি অত রেখে ঢেকে ইউনো ওভাবে আমি কখনো চলি না। মানে আমার যখন যেটা স্বাচ্ছন্দ্য বোধ বলে মনে হয় আমি সেটাই পরি। সেটা যদি এখন একটা শর্ট স্কার্ট হয়, আই ডোন্ট মাইন্ড, কিন্তু আমার অলওয়েজ এটা মাথায় থাকে যে এটা আমি কোথায় পরছি, কোন প্লেসে পড়ছি, কোন মানুষের সামনে পড়ছি, কারণ জায়গা বুঝে তো আমাদের পোশাকটা অবশ্যই পড়তে হবে, রাইট? সো আমি তো থাকে না যে আমি নানান ধরনের ড্রেস পরি, নানান ধরনের ছবি আছে আমার। সো সব কিছু তো সবসময় সোশ্যাল মিডিয়াতে দেওয়া পসিবল না। এক্স্যাক্টলি। যারা ভালো কাজ করে তাদেরকেই পেছনে মানুষ কথা বলে, একটা প্রচলিত আছে। আবার আরেকটা প্রচলিত আছে, যা রটে কিছুটা হলেও বটে। মন্দিরা কি বিশ্বাস করে এটা? হ্যাঁ, অবশ্যই বিশ্বাস করি। আচ্ছা, যারা পেছনে কথা বলে তাদের উদ্দেশ্যে কি বলবেন? যারা পিছনে কথা বলছে তারা এইভাবে পিছনে কথা বলতেই থাকুক, আমার খুব ভালো লাগবে। আর যদি বলেন কেন ভালো লাগবে, আমাকে নিয়ে চর্চা হচ্ছে, এটাই আমার কাছে ভালো লাগছে যে তাদের জীবনে এতটা সময় আমাকে নিয়ে গসিপ করার মতো, ইন এ গুড ওয়ে আর ইন এ ব্যাড ওয়ে, আই ডোন্ট মাইন্ড। তুমি যে করছো দ্যাটস ফাইন, করো। থ্যাংক ইউ মন্দিরা। কথা বলতে বলতে অনেক বিষয় আজকে কথা বললাম, আরও কিছু বিষয় তুলে রাখলাম অন্য আরেকদিন, একদিনে তো সব Please, শেষ thank করা যাবে you. না। আমাদের দর্শকের জন্য বা আপনার দর্শকের জন্য যদি কিছু বলার থাকে বা নতুন কোনো সুখবর যদি দেওয়ার থাকে। আমার নতুন সুখবর হচ্ছে আমার সামনে আরও চলচ্চিত্র আসছে। কবে রিলিজ হবে আমি জানি না, বাট বেশ কয়েকটা কাজ আসছে, আমাকে আবারও আপনারা বড় পর্দায় দেখতে পারবেন। আর আমার জন্য প্রচুর প্রচুর দোয়া করবেন যেন আমি আরও ভালো কাজ আপনাদের সামনে তুলে ধরতে পারি, আনতে পারি। আর আপনাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ আমাকে এত ভালোবাসার জন্য। স্টিল আপনারা আমাকে যে পরিমাণে সম্মান দেন এবং ভালোবাসেন, এটা আমার কী বলবো, আমি চিরকৃতজ্ঞ। আর এই অনুষ্ঠানের আমার ভীষণ পরিমাণে ভালো লাগলো। আমার নিজের প্রোগ্রাম, মানে সব একদম। মানুষেরই নিজের। সো আমি খুবই এনজয় করেছি, গল্প করে, আড্ডা দিয়ে ভালো লেগেছে। খুব শীঘ্রই আবার থ্যাংক দেখা ইউ হবে। আমাকে ইনভাইট করার জন্য। ওয়েলকাম ওয়েলকাম। খুব শীঘ্রই আবার দেখা হবে এবং কষ্ট করে আসার জন্য থ্যাংক ইউ। একদম কষ্ট হয়নি, ওয়েলকাম।